Dear students, how are you? Hope all of you are fine and safe. Alhamdulillah, I am also fine. In the last class, we learned how to transform assertive sentence to interrogative sentence. And today, we are going to learn how to transform affirmative sentence to negative sentence. So, without wasting any time, let's get started. ডিয়ার স্টুডেন্টস, ক্লাস শুরুর আগে তোমাদের প্রথমেই বলে নেই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স বলতে আসলে কী বোঝায়। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁ বোধক সেন্টেন্স, আর নেগেটিভ সেন্টেন্স হচ্ছে না বোধক সেন্টেন্স। যেই সেন্টেন্সে কোনো না বোধক শব্দ থাকবে, না বোধক শব্দ দিয়ে সেই পুরো বাক্যটির অর্থ না বোধক বোঝাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটি একটি করে রুল শিখে নিই। রুল 1, অনলি অর অ্যালোন। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি অথবা অ্যালোন থাকে এবং সে অনলি বা অ্যালোন দিয়ে যা যা বোঝাবে, এক একটি বিষয়ের জন্য আসলে পরিবর্তন এক এক রকম। যদি অনলি বা অ্যালোন দিয়ে কোনো ব্যক্তিকে বোঝানো হয় বা ব্যক্তি নির্দেশ করে, তাহলে সেই ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোনটা টোটালি উঠে যাবে। উঠে গিয়ে সেখানে কি হবে? নান বাট। অনলি বা অ্যালোন দিয়ে পার্সন বোঝালে অনলি বা অ্যালোন টোটালি উঠে গিয়ে নেগেটিভের ক্ষেত্রে নান বাট বসবে। এবং একটি কথা বলে রাখি, নান বাট সবসময় সেন্টেন্সের প্রথমে বসে। ঠিক আছে, আচ্ছা, এক্সাম্পলটি খেয়াল করো। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। কেবলমাত্র আল্লাহই আমাদের সাহায্য করতে পারেন। নেগেটিভ কি হবে? অনলি। অনলি দিয়ে এখানে কাকে নির্দেশ করা হচ্ছে? আল্লাহকে নির্দেশ করা হচ্ছে। আল্লাহকে বোঝানো হচ্ছে যে একমাত্র আল্লাহই পারেন আমাদের সাহায্য করতে। সো নেগেটিভে অনলিটা টোটালি উঠে যাবে এবং অনলি এর পরিবর্তে কি হবে? নান বাট। তাহলে অ্যান্সারটি হবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আল্লাহ ছাড়া আর কেউ আমাদের সাহায্য করতে পারেন না। আচ্ছা, এরপর আরেকটি সেন্টেন্স খেয়াল করো। হি ওয়াজ অ্যালোন ইন দ্য হাউস। বাড়িটিতে সে একা ছিল। এখানেও অ্যালোন বলতে আসলে হি বোঝানো হচ্ছে। সে একা ছিল, অর্থাৎ পার্সন বোঝানো হচ্ছে। তাহলে নেগেটিভে কি হবে? নেগেটিভে অ্যালোন শব্দটি টোটালি উঠে যাবে এবং সেন্টেন্সের প্রথমে নান বাট বসবে। হি এর আগে নান বাট বসবে। নান বাট হি ওয়াজ ইন দ্য হাউস। সে ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। আচ্ছা, অনলি বা অ্যালোন দিয়ে যদি কোনো পার্সন না বুঝিয়ে বা আল্লাহ এরকম কিছু না বুঝিয়ে কোনো অবজেক্ট বোঝানো হয়, সেক্ষেত্রে অনলি উঠে যাবে। অনলি উঠে গিয়ে কী হবে? নাথিং বাট। নাথিং বাট বসবে। সেন্টেন্সে যে জায়গাটিতে অনলি আছে ঠিক সেই জায়গাটিতে নাথিং বাট বসবে। চলো আমরা একটু উদাহরণ দেখে নেই। চিলড্রেন লাইক অনলি চকলেটস। চিলড্রেন লাইক অনলি চকলেটস। বাচ্চারা কেবলমাত্র চকলেট পছন্দ করে। এখানে দেখো অনলি দিয়ে কাকে বোঝানো হচ্ছে? চিলড্রেনদেরকে না, অনলি দিয়ে চকলেটসকে বোঝানো হয়েছে। অনলি চকলেটস। এবং চকলেটস এটা কি? অবজেক্ট, তাই না? তো এই জন্য যখন নেগেটিভ করতে হবে তখন কি করতে হবে? অনলিটা উঠিয়ে দিতে হবে। তাহলে কি হবে? চিলড্রেন লাইক নাথিং বাট চকলেটস। অনলি কোথায় ছিল? চকলেট শব্দটির আগে ছিল। সুতরাং নেগেটিভ করার ক্ষেত্রে ঠিক চকলেট শব্দটির আগেই নাথিং বাট বসাতে হবে, অনলিটা উঠিয়ে দিতে হবে। তাহলে অর্থটি কী দাঁড়ায়? বাচ্চারা চকলেট ছাড়া আর কিছু পছন্দ করে না। ঠিক আছে, আরেকটি এক্সাম্পল আছে। অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল। কেবলমাত্র চাঁদই দৃশ্যমান ছিল। এখানে অনলি দিয়ে কি বোঝানো হচ্ছে?
দ্য মুন, চাঁদ, চাঁদ বোঝানো হচ্ছে। এবং চাঁদের কি কোনো জীবন আছে? নো, ইট ইজ নন লিভিং অবজেক্ট। সো নেগেটিভ করার ক্ষেত্রে অনলি টোটালি উঠে যাবে এবং ঠিক অনলিটা যে জায়গায় আছে অর্থাৎ সেন্টেন্সের শুরুতে সেখানেই নাথিং বাট বসবে দ্য মুনের আগে। তাহলে কি হবে? নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল। চাঁদ ছাড়া আর কিছুই দৃশ্যমান ছিল না। ঠিক আছে? আচ্ছা, আরেকটি নিয়ম হচ্ছে যদি অনলি দিয়ে কোনো সংখ্যা বোঝানো হয়, অনলি দিয়ে কোনো সংখ্যা বোঝানো হয় তাহলে কি হবে? ঠিক অনলি এর পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান হবে। নট মোর দ্যান হচ্ছে বেশি না, আর নট লেস দ্যান হচ্ছে কম না। ওকে, আচ্ছা দেখো 3 নম্বর এক্সাম্পলটি এ পৃষ্ঠার। মিল্টন ইজ অনলি 15, অর্থাৎ মিল্টনের বয়স কেবলমাত্র 15। এখানে অনলি দিয়ে কি বোঝানো হচ্ছে? 15, একটা নাম্বার বোঝানো হচ্ছে, সংখ্যা বোঝানো হচ্ছে। সো নেগেটিভ করার জন্য কি করতে হবে? মিল্টন ইজ নট মোর দ্যান 15। মিল্টন 15 বছর বয়সের বেশি না, অথবা মিল্টন ইজ নট লেস দ্যান 15। মিল্টনের বয়স 15 বছরের কম নয়। আচ্ছা, অর্থ কিন্তু একই দাঁড়ায়, তাই না? আমরা গত ক্লাসে পড়েছিলাম যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের গঠন চেঞ্জ হবে, ফরমেশন চেঞ্জ হবে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না, তাই না? এখানেও তোমরা প্রত্যেকটি সেন্টেন্স খেয়াল করে থাকবে, যদিও গঠন পরিবর্তিত হয়েছে, নাবোধক শব্দ আনতে হয়েছে নেগেটিভ করার জন্য, কিন্তু আলটিমেটলি অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। বিষয়টি খেয়াল রাখবে। আশা করি 1 নম্বর রুল বুঝতে পেরেছ। চলো আমরা আরেকটি রুলে চলে যাই। রুল 2, মাস্ট। মাস্ট হচ্ছে কোনো কাজ অবশ্যই করতে হবে এরকম যদি বোঝানো হয় তখন সাবজেক্টের পরে মাস্ট বসাতে হয়, এবং এটা কিন্তু একটা মডাল ভার্ব, সেজন্য মাস্টের পর সব সময় ভার্বের বেস ফর্ম বসে। ঠিক আছে? আচ্ছা, তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সাবজেক্টের পর মাস্ট থাকে তাহলে নেগেটিভের ক্ষেত্রে কি করতে হবে? নেগেটিভের ক্ষেত্রে সেই মাস্টের স্থলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প হবে। ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প হবে। তবে যদি ক্যান নট হেল্প বসাও সেক্ষেত্রে এর পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের আইএনজি ফর্ম বসাতে হবে। এটা মনে রাখবে যে ক্যান নট বাট বসালে তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ ভার্বের কোনো চেঞ্জ হয় না, মাস্টের পর যা থাকে তাই বসানো যায়। কিন্তু মাস্টের পরিবর্তে যদি ক্যান নট হেল্প বসাও তাহলে অবশ্যই মূল ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। এক্সাম্পলটি খেয়াল করো। উই মাস্ট ওবে আওয়ার টিচার্স। উই মাস্ট ওবে আওয়ার টিচার্স। তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে? টিচার্সদের মেনে চলতে হবে। আচ্ছা, এটা নেগেটিভ কি হবে? উই ক্যান নট বাট ওবে আওয়ার টিচার্স। আমরা আমাদের শিক্ষকদের না মেনে পারি না। এখানে খেয়াল করো, উইর পর মাস্ট আছে এবং নেগেটিভের ক্ষেত্রে মাস্টের পরিবর্তে শুধু ক্যান নট বাট বসানো হয়েছে। ঠিক আছে? আচ্ছা, যদি ক্যান নট বাট না বসিয়ে ক্যান নট হেল্প বসানো হতো তাহলে কি হবে? ক্যান নট হেল্প বসানো হলে ওই যে আমরা নিয়ম শিখেছি একটু আগে যে ক্যান নট হেল্প বসালে তারপরে ভার্বের সাথে আইএনজি বসে, সেই জন্য উই ক্যান নট হেল্প ওবেইং আওয়ার টিচার্স। আমরা আমাদের শিক্ষকদের না মেনে পারি না। আচ্ছা, তার মানে কি আমাদের অবশ্যই মেনে চলতে হয়। বুঝতে পেরেছ নিয়মটি? এর সাথে রিলেটেড আরেকটি নিয়ম আছে। যদি সাবজেক্টের পর মাস্ট না বসে হ্যাভ টু অথবা হ্যাজ টু হয়, হ্যাভ টু এবং হ্যাজ টু দিয়েও কিন্তু কোনো কাজের বাধ্যবাধকতা বোঝায়। তো সেই জন্য এই নিয়মটাও মাস্টের মতোই। এখানেও হ্যাভ টু বা হ্যাজ টু সাবজেক্টের পর যদি থাকে তাহলে সেটা উঠে যাবে, উঠে গিয়ে হ্যাভ টু বা হ্যাজ টু এর পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসবে। ঠিক আছে? এক্সাম্পল খেয়াল করো। উই হ্যাভ টু ফলো হিম।
আমাদের তাকে অনুসরণ করতে হয়। হ্যাঁ, তো এটা নেগেটিভ কী হবে? উই হ্যাভ টু উঠে যাবে, হ্যাভ টু উঠে গিয়ে ক্যান নট বাট ফলো হিম, আমরা তাকে অনুসরণ না করে পারি না। আচ্ছা, যদি সাবজেক্টের পর হ্যাভ টু বা হ্যাজ টু না থেকে এটার পাস্ট ফর্ম অর্থাৎ হ্যাড টু থাকে, পাস্ট ফর্ম থাকে, তাহলে খেয়াল করো এর পরিবর্তে নেগেটিভে কি হবে? ক্যান নট বাট অথবা কুড নট, ক্যান নট হেল্প এর পরিবর্তে কি হবে? কুড নট বাট অথবা কুড নট হেল্প হবে। ওই যে হ্যাডটা পাস্ট হওয়াতে ওখানেও কি হয়ে গেল? কুড নট বাট অথবা কুড নট হেল্প হয়ে যাবে। তো বিষয়টি তোমরা খেয়াল রাখবে। এক্সাম্পলটি খেয়াল করো, দে হ্যাড টু লিভ দ্য হাউস, অর্থাৎ তাদের বাড়িটি ত্যাগ করতে হয়েছিল। তো এটার নেগেটিভ কি হবে? দে হ্যাড টু উঠে যাবে, এর পরিবর্তে কি হবে? কুড নট বাট, দে কুড নট বাট লিভ দ্য হাউস, তারা বাড়িটি ত্যাগ না করে পারলো না। আচ্ছা, যদি কুড নট হেল্প বসানো হয় তাহলে কি হবে? দে কুড নট বাট, বসবে না, তাহলে কি হবে? দে কুড নট হেল্প, বাট বসবে না, দে কুড নট হেল্প লিভিং দ্য হাউস, দে কুড নট হেল্প লিভিং দ্য হাউস। আশা করি নিয়মটি বুঝতে পেরেছ। চলো আমরা পরের নিয়মে চলে যাই। যদি সেন্টেন্সের শুরুতে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসাবে এভরি প্লাস কোনো নাউন থাকে, হতে পারে সেটা এভরি মাদার, এভরি ফাদার, এভরি স্টুডেন্ট, এরকম কিছু। তো সেক্ষেত্রে আমরা যখন নেগেটিভ করব তখন এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, তারপর এভরির পরের শব্দ, দেয়ার ইজ নো, এভরির পরের শব্দ, তারপর বাট দিয়ে বাকি অংশ। আচ্ছা, তাহলে যেমন ধরো এভরি মাদার থাকলো, তখন কি হবে? দেয়ার ইজ নো মাদার বাট। সাবজেক্ট হিসেবে এভরি ফাদার থাকলো, তাহলে দেয়ার ইজ নো ফাদার বাট। এভরি রোজ, দেয়ার ইজ নো রোজ বাট। এভাবে করে চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা নিয়ম আছে, যদি বাট ব্যবহার না করা হয়, বাটের পরিবর্তে হু অথবা হুইচ ডাজ নট প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হতে পারে। যদি ব্যক্তি বোঝানো হয় তাহলে হু হবে, এবং যদি ব্যক্তি বোঝানো না হয়, কোনো বস্তু বোঝানো হয়, সেক্ষেত্রে হুইচ হবে। আচ্ছা, এক্সাম্পলটা খেয়াল করো, তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে খেয়াল করো এভরি মাদার, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসেন। তাহলে নেগেটিভে কী হবে? এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপর মাদার, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। এটাকে আরেকভাবে লেখা যায়, দেয়ার ইজ নো মাদার বাট না বসিয়ে হু ডাজ নট লাভ হার চাইল্ড। এখানে হু বলতে কাকে বোঝানো হয়েছে? মাদারকে বোঝানো হয়েছে। এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। হু ডাজ নট লাভ হার চাইল্ড। আচ্ছা, তারপর আমরা পরের রুলে চলে যাই। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ডট ডট অ্যান্ড অথবা শুধু অ্যান্ড থাকে, তাহলে নেগেটিভ করার ক্ষেত্রে নট অনলি ডট ডট বাট অলসো বসবে। আচ্ছা, বোথ ডট ডট অ্যান্ড, এই ডট ডটের জায়গায় কোনো নাউন অথবা প্রোনাউন হবে, ঠিক আছে? আচ্ছা, অথবা অ্যান্ড দিয়ে দুটো নাউন অথবা প্রোনাউন যুক্ত হবে। তো যাই হোক না কেন, যখন আমরা পরিবর্তন করব তখন এদের পরিবর্তে নট অনলি বাট অলসো ব্যবহার করতে হবে। যেমন বোথ মিলন অ্যান্ড কামাল আর হেল্পফুল, অর্থাৎ মিলন এবং কামাল উভয়ই হেল্পফুল, সাহায্য করে, সহযোগী। তো এটা নেগেটিভ যখন করতে হবে, বোথ এর পরিবর্তে নট অনলি, অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো, তাহলে কি দাঁড়ালো?
নট অনলি মিলন বাট অলসো কামাল আর হেল্পফুল। ঠিক আছে, আচ্ছা আরেকটি সেন্টেন্স দেখো, হি ইজ অনেস্ট অ্যান্ড ডিউটিফুল। এখানে খেয়াল করো অ্যান্ড দিয়ে দুটো অ্যাডজেক্টিভ যুক্ত হয়েছে, অনেস্ট অ্যান্ড ডিউটিফুল। আচ্ছা, এই দুটো শব্দ যুক্ত হওয়ার কারণে যখন নেগেটিভ করতে হবে প্রথম শব্দের আগে নট অনলি এবং দ্বিতীয় শব্দের আগে বাট অলসো বসাতে হবে। নেগেটিভটি খেয়াল করো, হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো ডিউটিফুল। হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো ডিউটিফুল। সে শুধু সৎই না, সে দায়িত্ববানও। ঠিক আছে, এখানে অনেস্টের আগে নট অনলি বসলো এবং ডিউটিফুলের আগে বাট অলসো বসলো। নেক্সট, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, অলওয়েজ একটি অ্যাফার্মেটিভ শব্দ, তো নেগেটিভ করার ক্ষেত্রে অলওয়েজের পরিবর্তে নেভার হবে। অলওয়েজ হচ্ছে সব সময় আর নেভার হচ্ছে কখনোই না। ঠিক আছে, এবং নেভার একই সাথে একটি নেগেটিভ শব্দ। আর অর্থটাকে ঠিক রাখার জন্য, সেন্টেন্সের অর্থটিকে ঠিক রাখার জন্য ওই সেন্টেন্সের কী করতে হবে, অপোজিট ওয়ার্ড ইউজ করতে হবে। সেটা কোনো ভার্বের হতে পারে, সেটা কোনো অ্যাডজেক্টিভেরও হতে পারে, সেটা সেন্টেন্স বুঝে। এক্সাম্পলটি এখানে খেয়াল করো, উই শ্যাল অলওয়েজ রিমেম্বার আওয়ার ফ্রিডম ফাইটার্স। আমরা সব সময় আমাদের মুক্তিযোদ্ধাদের স্মরণ করব। এখানে অলওয়েজ আছে বিধায় নেগেটিভ করার ক্ষেত্রে অলওয়েজের পরিবর্তে নেভার বসাতে হবে। হ্যাঁ, আর বিপরীত শব্দ রিমেম্বার অর্থ মনে রাখা, স্মরণ রাখা। এটার বিপরীত কি, ভুলে যাওয়া, ফরগেট। তাহলে নেগেটিভে কি হবে, উই শ্যাল নেভার ফরগেট আওয়ার ফ্রিডম ফাইটার্স। অলওয়েজের পরিবর্তে নেভার হলো এবং রিমেম্বারের বিপরীত শব্দ ফরগেট বসানো হলো। উই শ্যাল নেভার ফরগেট আওয়ার ফ্রিডম ফাইটার্স। ওকে, আচ্ছা যদি এরকম স্ট্রাকচার দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সাবজেক্ট প্লাস বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, অর। আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি, তাই না? তো যদি বি ভার্ব থাকে এবং তারপর কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে নেগেটিভ করার সময় সাবজেক্টের পর বি ভার্ব বসিয়ে এরপর একটা নট বসাতে হবে। নাবোধক করার জন্য কি বসাতে হবে, একটা নট বসাতে হবে। এবং সেন্টেন্সের অর্থকে ঠিক রাখার জন্য ওই যে অ্যাডজেক্টিভ তার অপোজিট অ্যাডজেক্টিভ বসাতে হবে। অপোজিট অ্যাডজেক্টিভ বসাতে হবে অথবা বিপরীত শব্দ বসাতে হবে। যেমন দেখো, হি ইজ অনেস্ট, সে সৎ। হি ইজ অনেস্ট। তো এখানে নেগেটিভ করার ক্ষেত্রে কি হলো, হি ইজ নট, অনেস্টের বিপরীত হচ্ছে ডিসঅনেস্ট, অর্থাৎ সে অসৎ নয়। তার অর্থ কি দাঁড়ালো, সে সৎ। ওকে, তার মানে অর্থের কিন্তু কোনো পরিবর্তন হলো না, যদিও গঠনের পরিবর্তন হয়েছে। একইভাবে দেখো, দ্য বয় ইজ ভেরি ম্যারিটোরিয়াস। দ্য বয় ইজ ভেরি ম্যারিটোরিয়াস, অর্থাৎ ছেলেটি খুবই মেধাবী। তো নেগেটিভে কী হবে, দ্য বয় ইজ নট ডাল অ্যাট অল। আচ্ছা, এখানে ইজের পর নট বসানো হলো এবং মেরিটোরিয়াস মানে খুবই মেধাবী, তার বিপরীত শব্দ হচ্ছে ডাল, তো ডাল বসানো হলো। আরেকটা বিষয় লক্ষণীয়, খেয়াল করো, মেরিটোরিয়াসের আগে কিন্তু এর তীব্রতা বোঝাতে ভেরি ইউজ করা হয়েছে, কিন্তু নেগেটিভে এসে কিন্তু কোনো ভেরি ইউজ করা হয়নি। কি করা হয়েছে, একটা নতুন শব্দ নিয়ে আসা হয়েছে, অ্যাট অল। অ্যাট অলের মিনিং হচ্ছে যে আদৌ এরকম না, এরকম। হ্যাঁ, মানে সে একেবারেই কি না, ডাল না। তো এটা মনে রাখবে তোমরা যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ভেরি থাকে তাহলে নেগেটিভে গিয়ে কিন্তু সেই ভেরিটার থাকবে না, ভেরি এর পরিবর্তে অ্যাট অল এই ফ্রেজটি বসাতে হবে, মনে থাকবে। আচ্ছা, আজ আমরা এই 6টি নিয়মই শিখব এবং বাসায় সবাই বারবার এই নিয়মগুলো প্র্যাকটিস করবে, সবচেয়ে ভালো হবে। এই নিয়মগুলো প্রত্যেকটি তোমরা
খাতায় নোট করে নেবে, নোট করে এরপর বাসায় প্র্যাকটিস করবে। এবং তোমাদের জন্য যে বইটি প্রেসক্রাইব করা হয়েছে, গ্রামার বইটি, সেখান থেকে এক্সারসাইজ আছে, এক্সারসাইজ করবে। এই যে নিয়মগুলো আজ শিখলাম, এই নিয়মগুলোর উপর ভিত্তি করে যে কোশ্চেনগুলো আছে সে কোশ্চেনগুলো তোমরা চেঞ্জ করবে, হ্যাঁ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এবং সেটা অবশ্যই আমাকে সাবমিট করবে অবশ্যই তোমাদের গ্রুপে, হ্যাঁ, তোমাদের শ্রেণীওয়াইজ যে গ্রুপ আছে সেখানে আমাকে সাবমিট করবে। তো আশা করি তোমরা প্রত্যেকটি নিয়ম বুঝতে পেরেছো। আর যদি কোনো নিয়ম বুঝতে না পারো তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবে। এখানে কমেন্ট বক্সে জানাতে পারো অথবা গ্রুপেও তোমরা জানাতে পারো। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিরাপদ থাকবে। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।